আচ্ছা, তাহলে মানে এইচএসসির যে আমাদের পরীক্ষার সেকেন্ড পেপারের সবচেয়ে সহজ আইটেম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে মোট আমাদের রুল পড়তে হয় মাত্র 6টা, মানে সংক্ষিপ্ত সিলেবাসে। এই 6টা রুলের মধ্যেই সবগুলো একদম শতভাগ ক্লিয়ার করা যায়। একদম এটা হলো 5-এর মধ্যে 5 শিওর পাওয়া যায়। যেমন এখানে রুল 1টা যদি আমরা দেখি, রুল 1-এর মধ্যে এখানে ফ্রেজ আছে কয়টা? 4টা। যেমন হোয়াট ইফের পরে কি আছে? এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, হোয়াট ইফের পরে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো হোয়াট ইজ ইট লাইক, এখানেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। তারপরে উড ইউ মাইন্ড, এখানেও প্রশ্নবোধক চিহ্ন আছে। হোয়াট ডাজ লুক লাইক, এখানেও প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে এরকম কয়টা ফ্রেজ দেখলাম? 4টা। তাহলে প্রশ্নবোধক চিহ্ন আছে এরকম বাক্যের উপর ভিত্তি করে আমাদের রুল 1 বা ইন্টারোগেটিভ বাক্যের জন্য রুল 1। এখন ইন্টারোগেটিভ বাক্য গঠন করে এরকম ফ্রেজগুলোর জন্য রুল 1। আচ্ছা, এগুলো যদি আমরা এখন আলাদা আলাদাভাবে দেখি যে হোয়াট ইফের ব্যবহারটা কেমন। এখন এখানে দেখো হোয়াট ইফ এটার অর্থ হলো কেমন হবে যদি। হোয়াট ইফের অর্থ কি দেবে? কেমন হবে যদি, অর্থটা দেবে এরকম। আচ্ছা, এটাকে যদি আমরা একটু পরে দেখি যে এটা কি পারপাসে আমরা মূলত ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটার ব্যবহারিক পারপাসটা হচ্ছে কোনো একটি কাজ বা ঘটনা ঘটে গেলে কেমন হবে তা জানতে চাওয়ার জন্য বাক্যে হোয়াট ইফ দ্বারা প্রশ্ন করতে হবে। ধরো কোনো একটা ঘটনা ঘটে গেছে, কোনো একটা কাজ হয়ে গেছে, কোনো একটা বিষয়ে মানে আমাদের মানে অলরেডি একটা কাজটা শেষ হয়ে গেছে। এখন এরকম ঘটনার ক্ষেত্রে, এরকম কাজের ক্ষেত্রে কি হইতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করার জন্য মূলত আমরা বাক্যে কী ব্যবহার করব? হোয়াট ইফ ব্যবহার করব। আচ্ছা, হোয়াট ইফের স্ট্রাকচারটা কেমন হবে এটা যদি আমরা একটু দেখি। স্ট্রাকচার, এই দেখো গ্যাপটা কোথায়? গ্যাপটা থাকবে একদম বাক্যের শুরুতে, গ্যাপ থাকবে। এখন গ্যাপের পরেই কি থাকবে? সাবজেক্ট। বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা নর্মালি জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে কি লাগে? সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব লাগে। কিন্তু হোয়াট ইফ ব্যবহার করার ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। তাহলে গ্যাপটা যদি আমরা দেখি যে সাবজেক্টে আছে, সাবজেক্টের পূর্বে আছে, তাহলে সেই ক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা কী ব্যবহার করব? হোয়াট ইফ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে হোয়াট ইজ ইট লাইক। আচ্ছা, হোয়াট ইজ ইট লাইকটা আমরা কীভাবে মানে এটাকে কভার করব? এটা যদি দেখি এই 4টা দেখে তারপর আমরা প্র্যাকটিস করব। হোয়াট ইফ শব্দ হলে কোথায় গ্যাপ থাকলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আর সাবজেক্টের আগে গ্যাপ। আর হোয়াট ইজ ইট লাইকটাকে কেমন জায়গায় ব্যবহার করব? এটার ব্যবহারিক পারপাসটা হচ্ছে কোনো একটি কাজের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়ার জন্য। ধরো কোনো একটি কাজের অনুভূতি জানতে চাবো। ধরো কেউ একজন নদীতে যায় সাঁতার কাটছে, আমরা ধরো পুকুরে সাঁতার কাটি। নদীতে সাঁতার কাটা, পুকুরে সাঁতার কাটার অনুভূতি ভিন্ন। আচ্ছা, ধরো সাগরে যায় কেউ ঢেউয়ের মধ্যে সাঁতার কাটছে, কক্সবাজার, তাহলে তার কেমন লাগছে সেটা জানতে চাইলাম। ধরো কেউ একজন কক্সবাজার গেছিল এবং সে বিমানে চড়ে গেছে, তাহলে বিমানে চড়ে যাইতে তার অনুভূতিটা কেমন হইলো এটা জানতে যদি চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? হোয়াট ইজ ইট লাইক দ্বারা প্রশ্ন করব। তাহলে কারো কোনো একটা কাজের অনুভূতি যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট লাইক দ্বারা প্রশ্ন করে অনুভূতি জানতে চাইব। এখন এইখানে স্ট্রাকচারটা কেমন হবে? এটাও কিন্তু স্টার্টিংয়েই গ্যাপ থাকবে, গ্যাপটা কিন্তু স্টার্টিংয়েই থাকবে। এইখানে যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, দেখো স্ট্রাকচারাল গ্যাপটা কোথায়? শুরুতে। তারপরে কি আছে এখানে? ভার্ব আইএনজি। বাক্যের শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই 3টা বিষয় যদি আমাদের মিলে, শুরুতে গ্যাপ, গ্যাপের পরে ভার্ব আইএনজি, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আর বক্সের মধ্যে যদি হোয়াট ইজ ইট লাইক থাকে, তাহলে আমরা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করব। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, ফ্লাইং ইন দ্য স্কাই, ভার্ব আইএনজি দ্বারা শুরু হয়েছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে? হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থটা কী হবে তাহলে? তোমার আকাশে উঠতে কেমন লাগলো? বুঝলে না? কি জানতে চাইলাম? অনুভূতি জানতে চাইলাম না? অনুভূতি জানতে চাইলাম। আচ্ছা, এর পরেরটা দেখো, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, গুড। তাহলে এর পরের যে ফ্রেজটা,
উড ইউ মাইন্ড, এই ফ্রেজটা আছে আমাদের, উড ইউ মাইন্ড। এখন কোনো একটি কাজ করবে কিনা তা বিনয়ের সাথে যদি আমরা জানতে চাই, কিসের সাথে জানতে চাইবো আমরা? ভদ্রতার সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে যদি কাউকে কোনো কিছু আমরা প্রশ্ন করি বা কারো কাছে কোনো কিছু জানতে চাই, তাহলে ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে যদি আমরা কারো কাছে কোনো কিছু জানতে চাই, তাহলে আমরা বাক্যে কী ব্যবহার করব? উড ইউ মাইন্ড দ্বারা প্রশ্ন করব। এইখানে যে 4টা ফ্রেজ, এই 4টা ফ্রেজের একটাই কাজ, কি কাজ? প্রশ্ন করা, বিভিন্ন প্রেক্ষাপটে প্রশ্ন করা। আচ্ছা, তাহলে এটার স্ট্রাকচারটা কেমন হবে এটা যদি আমরা একটু দেখি, এইটাও কিন্তু সেম টু সেম হোয়াটস লাইকের মতো, হোয়াটস ইট লাইকের মতোই না? ভার্বাইঞ্জের আগে গ্যাপ, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, সেম যদি একই হয়, যেমন এইখানেও দেখো ভার্বাইঞ্জের আগে গ্যাপ ছিল, এই যে ভার্বাইঞ্জের আগে কি গ্যাপটা কোথায় ছিল? ভার্বাইঞ্জের আগে গ্যাপ, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ছিল। আর এটার ক্ষেত্রেও ভার্বাইঞ্জের আগে গ্যাপ, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ব্যবহারিক পার্থক্য, তাই না? আরেকটা পার্থক্য যদি বলি, আমরা যদি একটা প্রশ্ন দেখি, ধরো একটা প্রশ্ন দেখাই তোমাদের। আচ্ছা, যেমন ধরো এইখানে যদি আমি একটা প্রশ্ন দেখাই, আচ্ছা এটা তো নাই, হ্যাঁ এটা 8 নম্বর প্রশ্নটা আমরা দেখি। দেখো এইখানে কি কি আছে? আছে হচ্ছে হোয়াটস ইট লাইক, আছে না? হোয়াট ডাজ লুক লাইক, এই দুটো আছে না? রুল 1 থেকে এই দুইটা আমরা পাইলাম। রুল 1 থেকে যে এই দুইটা পাইলাম, এই দুইটা তাহলে এমন দুইটা বাক্যে বসাতে হবে যে দুইটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। যেমন ধরো F নম্বর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আর আরেকটা বাক্য খুঁজে বের করতে হবে যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। কত নাম্বার? হ্যাঁ, ডি নাম্বারটা, গুড। হ্যাঁ, ডি নাম্বারটায়, এখানে দেখো ডি নাম্বারটায় গ্যাপ আছে কোথায়? ভার্বাইঞ্জের আগে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, দুইটা গ্যাপ আছে প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে দেখো যেটা দেখার জন্য আমরা আসছি সেটা হচ্ছে এখানে কি আছে? হোয়াট ইজ ইট লাইক, উড ইউ মাইন্ড কি এখানে আছে? দুটোর স্ট্রাকচার সেম, কিন্তু দুইটাই কখনো প্রশ্নের মধ্যে থাকে না, যে কোনো একটা থাকে, তাহলে তার প্রবলেম নাই। আর যদি থাকেও তাহলে আমাদের কি দেখতে হবে? অর্থ দেখে বসাইতে হবে। নর্মালি দুইটা থাকে না, একটাই থাকে। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা কিভাবে ম্যানেজ করব সেটা কি বুঝতে পারছো? তাহলে এটা কি বুঝতে পারলা ধরে নিলাম। তাহলে হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস ইট লাইক দ্বারা প্রশ্ন করে কোনো একটা কাজের কি জানতে চাবে? অনুভূতি। আর উড ইউ মাইন্ড দ্বারা প্রশ্ন করে বিনয়ের সাথে জিজ্ঞেস করবে কাজটা করবে কিনা। যেমন ধরো উইন্ড ইজ ভেরি কোল্ড, বাতাস খুবই ঠান্ডা, তাহলে ঠান্ডা বাতাসে কি জানলা বন্ধ করে দিই না? ধরো তুমি কাউকে, মুরব্বী বা বড় কাউকে বলবা, তাহলে তার শ্রদ্ধা দিয়ে বলতে হবে। তাহলে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, আপনি কি একটু দয়া করে জানলাটা বন্ধ করে দিবেন? বুঝলা এটা? তাহলে কি করলাম? তাকে যে একটা কাজ করতে বললাম, ছোট হয়ে বড়দের কাজ দেওয়া তো উচিত না। তারপরে দিতে বললে তাহলে কি দিয়ে দিতে হবে? শ্রদ্ধার সাথে বলতে হবে, বুঝলে এটা? তাহলে শ্রদ্ধার সাথে যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করে বলতে হবে? উড ইউ মাইন্ড ব্যবহার করে বলতে হবে। বুঝতে পারছো কি বিষয়টা? আচ্ছা, এখন আমাদের হচ্ছে রুল 1-এ যে কয়টা ছিল এদের মধ্যে একটা বাকি আছে, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইকের দেখো একটা সহজ বৈশিষ্ট্য আছে, সে হচ্ছে মানে দুই পাশে থাকবে। তাহলে দুই পাশে যে থাকবে এটা কী কারণে ব্যবহার করব আমরা, কী উদ্দেশ্যে ব্যবহার করব, এটা যদি আমরা দেখি, কোনো কিছু দেখতে কেমন বা আকৃতি কেমন তা জানতে চাওয়ার জন্য আমরা মূলত হোয়াট ডাজ লুক লাইক দ্বারা প্রশ্ন করব। তাহলে হোয়াট ডাজ লুক লাইক দ্বারা প্রশ্ন করে কি জানতে চাইবো? কোনো একটা কিছুর আকৃতি জানতে চাইবো, দেখতে কেমন সেটা জানতে চাইবো। বুঝলে? এটা অবয়ব সম্পর্কে জানতে চাইবো। কি কি সম্পর্কে? অবয়ব, দেখতে কেমন, আকৃতি কেমন, এইটা। আর হোয়াট ইজ লাইক দ্বারা প্রশ্ন করে কি জানতে চাইবো? অনুভূতি, আচরণ, এগুলো। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে গ্যাপ থাকবে কোথায় দেখি আমরা। এখন এটার কিন্তু সবচেয়ে সহজ স্ট্রাকচার, দুই পাশে কি থাকবে? দুই পাশে থাকবে হচ্ছে গ্যাপ, আর গ্যাপের পরে কি থাকবে? গ্যাপের পরে থাকবে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই দুটো জিনিস আমরা দেখলে স্পষ্টই আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে দেখো, গোস্ট, গোস্টকে অনুভূতি জানতে চাইবে না আকৃতি জানতে চাইবে? দেখতে কেমন সেটা জানতে চাইবে, অবয়ব কেমন সেটা জানতে চাইবে, তাই না? তাহলে এখানে কি দেবো? হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটি ভূত দেখতে কেমন। বুঝলা এটা? তাহলে রুল 1টাকে বুঝতে পারছো? আচ্ছা, যাই, এটা আমরা প্র্যাকটিসে যাই যদি দেখি। আচ্ছা, প্র্যাকটিসে দেখো এইখানে আমাদের একটা বিষয় আসছে, সেটা হচ্ছে 2 নম্বরে দেখি আমরা। এই যে এইটাতে যে একটু প্রবলেম হয়েছে, এখানে দেখো
হোয়াট ডাজ লুক লাইক আর হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস ইট লাইক তো আর দেয় নাই, দুটো জায়গায় গ্যাপ দিচ্ছে না এখানে। আচ্ছা, এইভাবে যে গ্যাপটা দিল, এই গ্যাপের জন্য তাহলে আমাদের এখন কি করতে হবে? এখন এইটার ক্ষেত্রে আমরা দেখব যে প্রশ্নবোধক চিহ্ন আছে জি নাম্বারে, তাই না? হ্যাঁ, জি নাম্বার জে নাম্বার দুইটাতেই তো দুইটা করে গ্যাপ আছে। তাহলে দুইটা করে গ্যাপ যদি থাকে তাহলে একটা জায়গায় দেখবো যে আকৃতি জানতে চাইছে কোথায় বা অবয়ব দেখতে চাইছে কোথায়, একটা হলো আচরণ অথবা হচ্ছে অনুভূতি, তাই না? এখন যে নাম্বারটায় এটা কি এলিফ্যান্টের আচরণ দেখতে চাইবে? অনেস্টিটা আসলে কেমন, অনেস্টির অনুভূতিটা কেমন সেটা জানতে চাইতে পারি, তাই না? অনেস্টির কোনো আকৃতি হয়? তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, হোয়াটস। তাহলে হোয়াটস লাইকটা কোথায় হবে? এইখানে। আর এইখানে হোয়াট ডাজ লুক লাইকটা কোথায় হবে? এইখানে হবে। এই ব্যাপারটা তাহলে বুঝতেই পারছো, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো এইখানেও আমাদের আচ্ছা এইখানেও সেম আছে। দেখো এটার ক্ষেত্রে কি করবা, এখন তোমরা কি নিজেরা খুঁজে বের করতে পারো কিনা? এইখানে দেখো হোয়াটস লাইক আছে, দুটা গ্যাপ দিয়ে আছে, একটা গ্যাপে তো নাই, দুটা গ্যাপ। একটা গ্যাপে থাকলে তো ভার্ব আইনজিতে থাকবে। আচ্ছা, ডি নাম্বার আরেকটা হচ্ছে এইচ নাম্বার, কোথায় কোনটা দেবা? তোমার নতুন বছর তোর আকৃতি জানতে চাইবে না, তাহলে হোয়াটস লাইক। আর এইখানে হচ্ছে অক্টোপাসের আকৃতি জানতে চাইবে, আর ইট দ্বারা কাকে বোঝাইছে? অক্টোপাসকে না? তাহলে অক্টোপাস দেখতে কেমন সেটা জানতে চাইবে, হোয়াট ডাজ ইট লুক লাইক। বুঝলা এটা? আচ্ছা, এরপরেরটাও সেম আছে, হোয়াট ডাজ লুক লাইক আছে আর হচ্ছে হোয়াটস লাইক আছে। এখন দেখো খুঁজে বের করতে পারি কিনা। এখন এইখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা প্রশ্নবোধক চিহ্ন, দুইটা। এফ এ হবে কি? তাহলে পৃথিবীর আকৃতি জানতে চাইছে, তাই না? আর এইখানে কিন্তু হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগলো সেটা জানতে চাইছে, অনুভূতি জানতে চাইলো না। তাহলে এটা আসলে পারবা বলে মনে হয়। আচ্ছা, এখন আমরা হোয়াট ইফের দু একটা পাই কিনা আমরা একটু দেখি, হোয়াট ইফ আছে কিনা। হোয়াট ইফটা প্র্যাকটিস করলেই তাহলে মোটামুটি আমাদের এটা দেশে শেষ হবে হোয়াট ইফ। তবে হোয়াট ইফটা একটু তুলনামূলকভাবে কম থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এই কটাই দেখলাম। হোয়াট ইফটা এই এতগুলোর মধ্যে পাই নাই খুঁজে একটা। আর হোয়াট ইফটা যদি গ্যাপ থাকেও, হোয়াট ইফের গ্যাপটা বসাবো কোথায়? আচ্ছা, এরপরে হচ্ছে রুল 2টা দেখি। রুল 2তে একটা দিয়েই শেষ, কি সেটা? ওয়াজ বোন একটাই। রুল 1-এ কটা ছিল? 4টা। রুল 2তে কিন্তু একটা। বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা রুলগুলো সাজাইছি এখানে। দেখো, রুল 2তে ওয়াজ বোন, কেউ কোনো স্থানে বা সময় জন্মগ্রহণ করেছিল এমন বোঝাতে বাক্যে ওয়াজ বোন ব্যবহার করা হয়। আর এটার স্ট্রাকচারটা কেমন? কেউ কোনো জায়গায় জন্মগ্রহণ করছিল এরকম বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তবে এখানে কিন্তু আরেকটি বিষয় আলোচনা করতে হবে। এখন গ্যাপটা কোথায় থাকবে? আমাদের সাবজেক্টের পরে। আমরা জানি সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের অবস্থান, তাই না? এখন এই যে ওয়াজ বোনটা, এই ওয়াজ বোন পুরোটাই হচ্ছে কিন্তু ভার্ব কভার করে ফেলছে, এখানে ভার্বের আর কোনো কিছু বাকি নাই। এটা একটা প্যাসিভ স্ট্রাকচারের ভার্ব। আচ্ছা, তাহলে সাবজেক্টের পরে থাকবে গ্যাপ। আচ্ছা, গ্যাপের পরে দেখো তো কি আছে? ইন, অন, এটের পরে টাইম অথবা প্লেস থাকবে। ইন, অন, এটের পরে টাইম থাকবে অথবা প্লেস থাকবে। আচ্ছা, এই স্ট্রাকচারটার একটা কন্ট্রাডিক্টরি স্ট্রাকচার আছে, এটা আমরা একটু জানি নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো হচ্ছে সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে, গ্যাপটা কোথায়? সাবজেক্টের পরে দিলাম হচ্ছে গ্যাপ। আচ্ছা, গ্যাপের পরে যায় আবার হচ্ছে ভার্ব 1 অবজেক্ট। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের যে ওয়াজ বোনের গ্যাপটা কেমন, এটা যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো এরপরে হচ্ছে ইন, অন, অ্যাট, টাইম, আদারওয়াইজ, প্লেস, এই কটাই তো, তাই না? আচ্ছা, এখন
এইখানে দেখো দুইটা গ্যাপের মধ্যে কি দৃশ্যমান পার্থক্য আছে? পার্থক্যটা হইল সাবজেক্টের পরে গ্যাপ, এই যে দেখো সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে কি আছে? ভার্ব ওয়ান। আর সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে কি ভার্ব ওয়ান আছে? আচ্ছা, সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান না থেকে একটা সময় অথবা একটা জায়গা নাম উল্লেখ থাকে, তাহলে ইন অন অ্যাট থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ বর্ব। আচ্ছা, সাবজেক্টের পরে গ্যাপ থাকলে এটার ক্ষেত্রে কিন্তু আবার অন্য মানে ফ্রেজগুলো হবে, যেমন ধরো উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, অথবা হ্যাড বেটার, ইউজ টু, এগুলো হবে। বুঝলো এটা? আচ্ছা, আমরা এখন প্র্যাকটিসে যাই, যদি একটু দেখি প্র্যাকটিসে যাই। আচ্ছা, দেখো ওয়াজ বোন আছে নাকি এখানে? আছে। তাহলে ওয়াজ বোন যদি থাকে আমরা কোথায় ব্যবহার করব? দেখো তাকাই আছে নাকি? বি নাম্বার। দেখো সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে দেখো ইন অন এটার পরে টাইম এবং প্লেস আছে না? এখানে দুইটাই আছে, কিন্তু যে কোনো একটা থাকলেও চলবে, শুধু টাইম থাকলেও চলবে, শুধু প্লেস থাকলেও চলবে। আচ্ছা, আমরা এইখানে খুঁজে দেখি কি পাই। কত নাম্বার? জি নাম্বার। জি নাম্বারে কি জন্য আমরা নিলাম? দেখো বাংলাদেশ, এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে কি ভার্ব আছে? ভার্ব নাই। ভার্ব থাকলে তো তাহলে এইখানে দেখো এই যে বি নাম্বার গ্যাপটা দেখো তো, বি নাম্বারটা গ্যাপ কোথায়? সাবজেক্টের পরে। আবার এ নাম্বার গ্যাপটা দেখো কোথায় গ্যাপ? সাবজেক্টের পরে। এখানে কি সাবজেক্টের পরে গ্যাপ না? এটাও সাবজেক্টের পরে গ্যাপ, এখানেও সাবজেক্টের পরে গ্যাপ, আবার জি নাম্বারও সাবজেক্টের পরে গ্যাপ। এই তিনটার মধ্যে তো আমরা হচ্ছে যে মানে ওই হ্যাভ টু, হ্যাড বেটার, উড রেদার এদেরকে ব্যবহার করতে হবে। আর এইখানে জি নাম্বারে কেন ওয়াজ বোন ব্যবহার করলাম? দেখো এদের পরে জি নাম্বারে বাংলাদেশের পরে, বাংলাদেশ তো সাবজেক্ট, এরপরে কি কোনো ভার্ব আছে এখানে? এর জন্য ওয়াজ বোন ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে দেখো আচ্ছা, এইখানে ওয়াজ বোন আছে, ওয়াজ বোনটা কোথায় ব্যবহার করব? কত নাম্বার? এখন স্পষ্ট বোঝা যায় না? দেখো তো একদম স্পষ্ট বোঝা যায়, সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে দেখা টাইম আছে, স্পষ্ট একদম মানে তাকায় থাকে চোখের মধ্যে মনে হয় এরকম। আচ্ছা দেখো ওয়াজ বোন এইখানে কোথায় বসবে? বি নাম্বার। দেখো সাবজেক্টের পরে গ্যাপ, তাই না? সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে কি আছে? একটা টাইম আছে। তাহলে এরপরে হচ্ছে ওয়াজ বোন এগেন আছে, আবারও আছে ওয়াজ বোন, কোথায় ব্যবহার করব? কত? এইচ নাম্বার। কিভাবে বুঝলাম বলো? হির পরে গ্যাপ, গ্যাপের পরে কি আছে? আচ্ছা, আশা করি তাহলে এটা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এরপরের যে এটা স্ট্রাকচারটা সেটা পড়ি। রুল 3, রুল 3তে আছে হচ্ছে লেট এলোন। আচ্ছা, লেট এলোনটা কিভাবে আমরা করব, কি উদ্দেশ্যে ব্যবহার করব? দুটি সংখ্যা বা বস্তুর মধ্যে অসমান, অসমান যেটা সমান না, অসামঞ্জস্য, অসমান বা অসামঞ্জস্য তুলনা বোঝাতে বাক্যে লেট এলোন ব্যবহার করব। লেট এলোন ব্যবহার করার পারপাসটা কি বলো? লেট এলোন ব্যবহার করার পারপাসটা কি? দুইটি সংখ্যা অথবা দুইটি বস্তুর মধ্যে অসামঞ্জস্য বা অসমান তুলনা বোঝানোর জন্য মূলত লেট এলোন ব্যবহার করব। এইটা তো দূরের কথা, ওইটাও না এরকম, ওইটা তো দূরের কথা, এটাও না এরকম। আচ্ছা, এটার স্ট্রাকচারটা কেমন হবে এটা নিয়ে যদি আমরা একটু দেখি, স্ট্রাকচারটা একটু আলোচনা করি। স্ট্রাকচারটায় লিখতে হবে হচ্ছে গ্যাপ সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্বের সাথে একটা নট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করলাম? অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করলাম। নট ব্যবহার করে বাক্যটাকে কি বানাইলাম? নেগেটিভ বানাইলাম। এখন শুধু নট দিয়েই না, কিন্তু নট ছাড়াও কিন্তু নেগেটিভ হয়। এটা কি ব্যবহার করব আমরা? নেগেটিভ ওয়ার্ডও কিন্তু থাকতে পারে। এরপরে হচ্ছে বাক্যের মূল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টের পরে এখন মূলত আমাদের গ্যাপটা থাকবে এইখানে, গ্যাপটা থাকবে এইখানে। আচ্ছা, আবারও একটা অবজেক্ট। তাহলে আমাদের বাক্যের লেট এলোনের গ্যাপটা কোথায়? দুইটা অবজেক্টের মাঝখানে থাকবে। তবে এইখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এই যে প্রথম যে অবজেক্টটা, এটা থাকবে তুলনামূলকভাবে ছোট,
আর পরের অবজেক্টটা থাকবে তুলনামূলকভাবে বড়। তাহলে দুইটা অবজেক্টের মাঝখানে গ্যাপ থাকবে, বাক্যটা থাকবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ করার জন্য নট দিয়েও নেগেটিভ করা যেতে পারে, যেমন ধরুন নেভার, হার্ডলি, স্কার্সলি, নো, এগুলো দেওয়াও কিন্তু নেগেটিভ করা যেতে পারে। বুঝলো, এটা যে কোনো একটা নেগেটিভ শব্দ থাকবে। আচ্ছা, আমরা এখানে যদি একটু দেখে যাই, যেমন ধরো হি ডাজ নট ডোনেট 10 টাকা, 1000 টাকা। 10 টাকার সাথে 1000 টাকার তুলনা কি এটা সামঞ্জস্য হইল? অসামঞ্জস্য হইল না এটা? আর বাক্যটা কি হ্যাঁ বোধক না না বোধক? দেখো তো, বাক্যটা হচ্ছে না বোধক। কীভাবে বুঝলাম? নট আছে। আচ্ছা, তাহলে আমরা এর পরের যে বাক্যটা আছে, এই বাক্যটাতে কি আছে? হি হার্ডলি। হার্ডলি শব্দটা কি নেগেটিভ শব্দ না? রিমেম্বার মাই নেম, সে আমার নামই কদাচিৎ মুখস্থ মানে কি মনে করতে পারতেছে না, এখন আমার অ্যাড্রেস তো করবে দূরের কথা। তাহলে কি সমান হইল তুলনাটা? এরকম বোঝানোর জন্য আমরা বাক্যে লেটার অন ব্যবহার করব। তাহলে আমরা বক্সের মধ্যে দেখি লেটার অন পাই কিনা। লেটার অন আছে বক্সের মধ্যে। তাহলে লেটার অনটা কোথায় হবে এটা আমরা খুঁজি। দেখো, আই নাম্বারে লেটার অন। কেন আই নাম্বারে হবে? আচ্ছা, আই ক্যান নট বাক্যটা কি আছে? নেগেটিভ আছে না? বাইসাইকেল, মোটরসাইকেল দুটো তো সমান কম্পেয়ার হইল না, অসমান কম্পেয়ার হইল না। লেটার অন ব্যবহার করবো তাহলে আমরা এখানে। এরপরে নেক্সট যেটা দেওয়া আছে এখানে লেটার অন নাই না? আছে, থাক, এসে পড়ছে। আচ্ছা, লেটার অন এইখানে আছে, এইখানে কোথায় হবে? এই নাম্বারটা কেন হবে? হ্যাবের পরে কি আছে? নট। আর এইটা বাক্যটা পড়ে দেখি কেমন হয়েছে। উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট। আমরা তো এখনো সিদ্ধান্তই নেই নেই হোয়ার আর গোয়িং, কোথায় যাচ্ছি। বুক দ্য টিকিট, তাহলে টিকিট বুকিং করবো তো দূরের কথা। তাহলে সিদ্ধান্তই নেই নেই, ধরো সাজেক যাব না কক্সবাজার যাব। তাহলে ধরো কক্সবাজার টিকিট কেটে বসে রইলাম, চলে মানে যাবো, সিদ্ধান্ত হলো সাজেক। তাহলে এখন যাই হোক, এখন এরকম হইলো, ধরো হচ্ছে তাহলে দুইটা কম্পেয়ার যে করা হইলো, তাহলে আমরা তো সিদ্ধান্ত নেই নেই, তাহলে কি টিকিট কাটবে? আচ্ছা আচ্ছা, তারপরেরটা হচ্ছে, তারপরে লেটার অন আছে। লেটার অন ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। কোথায় ব্যবহার করবো বলো? এ নাম্বারে। এ নাম্বারে হবে। কত নম্বর? 11 নম্বরটা দেখো, 11-এর কতই হবে? 11 সিতে কেন হবে? বাক্যটা নেগেটিভ আছে। সেলফোন এবং ডেস্কটপ সমান কম্পেয়ার হয় নাই, সুতরাং এখানে কি ব্যবহার করব? লেটার অন। আর দুইটা অবজেক্টের মাঝখানে গ্যাপ আছে, প্রথম অবজেক্টটা ছোট, পরের অবজেক্টটা বড়, তাহলে এখানে হবে লেটার অন। বুঝতে পারছো এটা? এরপরেরটা হচ্ছে লেটার অন। লেটার অন আছে? হ্যাঁ আছে। কত নম্বরে হবে? এ নাম্বার। আচ্ছা, এ নাম্বার দেওয়ার কারণটা দেখে বাক্যটা নেগেটিভ আছে। নিউজ পেপার সে পড়তেই পারে না, এডিট করতে পারবে? এডিট করা তার কঠিন কাজ, তাহলে এটা পারবে না, তাহলে বাক্যটা মানে অসমান আছে। 13 নম্বরে কোথায় হবে? বি নাম্বার। দেখা যাইতেছে যে বি নাম্বারটা হবে। কেন হবে বি নাম্বারে? বাক্যটা আছে নেগেটিভ, একই একটাই দিচ্ছে, এটা রিপিট হয়েছে, বোর্ড কোশ্চেন তো। ডি নাম্বার আগে বের করে বসে রয়েছে। আচ্ছা, বাক্যটা হচ্ছে নেগেটিভ। আর আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, ডিটেল অফ দ্য স্টোরি। টাইটেল আর ডিটেল দুটো কি একই হইল? টাইটেল তো উপরে পৃষ্ঠায় ছোট্ট একটা থাকে, আর ডিটেল থেকে পুরো বইব্যাপী, তাহলে তো দুটো সমান কম্পেয়ার হইল না। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। হ্যালো, আচ্ছা দেখো, এখন তাহলে 6টা রুলের 3টা পড়লাম আজকে, বাকি 3টা নেক্সট ক্লাসে পড়বো। আর বই থেকে এগুলো প্র্যাকটিস করবা, যে 3টা পড়া হইলো প্র্যাকটিস করে